তাহলে এর আগের ক্লাসে আমরা কম্পনের প্রকৃতি সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, আজ আমরা পড়ব ওয়েভ মোশন বা তরঙ্গ গতি। তো ওয়েভ মোশন তরঙ্গ গতি জানার জন্য আগে জানতে হবে তরঙ্গ কী। তো তরঙ্গ কী? তরঙ্গ হলো এক প্রকারের আন্দোলন বা বিশৃঙ্খল পরিস্থিতি যা জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, মানে একটা র্যান্ডাম সিচুয়েশন। তরঙ্গ হচ্ছে এক প্রকারের আন্দোলন যা জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে। ঠিক আছে, অথচ যদি জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় অথচ মাধ্যমের কণাগুলির কোনো অগ্রগতি হয় না। অর্থাৎ মনে করা যাক এই হচ্ছে তরঙ্গ। তরঙ্গ কি? তরঙ্গকে এই দ্বারা আমরা আইডেন্টিফাই করব না। তরঙ্গ কি না, তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, কোন মাধ্যম? জড় মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ অগ্রসর হচ্ছে, তো মাধ্যমের কণাগুলির কোনো অগ্রগতি হয় না, কিন্তু মাধ্যমের কণাগুলি কম্পিত হতে থাকে। তাদের যে মিন পজিশন, সাম্যাবস্থান, সেই সাম্যাবস্থান থেকে কম্পিত হতে থাকে এইভাবে 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 ডিফারেন্ট শেপে। তো তরঙ্গ হচ্ছে এক প্রকারের আন্দোলন যা জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলির কোনো অগ্রগতি হয় না। অগ্রগতি বলতে কণাটা কোনো সময় এখানে চলে আসবে না, ডিসপ্লেসমেন্ট হবে না, এই জায়গাটা থেকেও কম্পিত হতে থাকবে, মাধ্যমের কণাগুলি কম্পিত হতে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে, তরঙ্গ যখনই মাধ্যমের মধ্য দিয়ে যাবে তো মাধ্যমের কণাগুলি কম্পিত হতে থাকবে। তো মাধ্যমের কণাগুলির গতিটি কী ধরনের হবে? মাধ্যমের কণাগুলির গতি হবে সরল দোলগতি, পর্যায়বৃত্ত গতি, মাধ্যমের কণাগুলি দৌলবেগ বা কাঁপ বেগ। ঠিক আছে, তাদের মিন পজিশন, তাদের সাম্যাবস্থান থেকে কাঁপবে। যদি এইভাবে কাঁপে, তরঙ্গ এদিকে যাচ্ছে, এইভাবে কাঁপে, তাহলে বলা হয়েছিল, তখন তরঙ্গটাকে বলা হবে তির্যক তরঙ্গ, কারণ তরঙ্গ গতিটা সামনের দিকে কিন্তু কণাগুলি তার সঙ্গে অভিলম্ব বরাবর কাঁপছে 90 ডিগ্রি কোণ করে। তরঙ্গ এদিকে যাচ্ছে, তো পার্টিকুলার সিচুয়েশনটার জন্য কোনো একটা হতে পারে, হয়তো মাধ্যমের কণাগুলি উপর নিচে সব কাঁপতে থাকবে, বা মাধ্যমের কণাগুলি এইভাবে কাঁপতে থাকবে। তো মাধ্যমের কণাগুলি যদি 90 ডিগ্রি কোণ করে কাঁপে তরঙ্গ গতির সঙ্গে, তাহলে তরঙ্গটিকে আমরা আইডেন্টিফাই করব তির্যক তরঙ্গ হিসাবে। আবার যদি মাধ্যমের কণাগুলি এ বরাবর কাঁপে, অর্থাৎ তরঙ্গ যেদিকে যাচ্ছে সেই দিক বরাবরই কাঁপছে, সমান্তরাল হচ্ছে, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো? সেক্ষেত্রে আমরা তরঙ্গটাকে আইডেন্টিফাই করব অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবে। বোঝা গেছে? তো এই পুরো পার্টটাই মনে রাখো, তরঙ্গ হচ্ছে এক প্রকারের আন্দোলন যা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে। যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে তখন মাধ্যমের কণাগুলির কোনো অগ্রগতি হবে না, শুধু তারা নিজের স্থান থেকে কম্পিত হতে থাকবে, ওদের গতিটা হবে সরল দোলগতি। যার ফলস্বরূপ এমনি কম্পনের ফলে মাধ্যমের কণাগুলির এমনি কম্পন হবে, সরল দোলগতিতে কাঁপতে থাকবে, যার ফলে হবে কি, যার ফলস্বরূপ তরঙ্গের যেটা শক্তি, প্রতিটি তরঙ্গের নিজস্ব শক্তি থাকবে এবং ভরবেগ থাকবে, তো সেই শক্তি আর ভরবেগটা স্থানান্তরিত হবে। ফর এক্সাম্পল, যদি কম্পিত হয়ে থাকে তো এই সামনের যে পরমাণুটা রয়েছে, মাধ্যমের কণাটা রয়েছে, তার সঙ্গে সংঘর্ষ লিপ্ত হবে। তো যখন সংঘর্ষে লিপ্ত হবে তখন এই পার্টিকুলার কণাটার কাছে যে এনার্জি আর মোমেন্টাম ছিল সেটা সামনেরটাতে চলে যাবে, ফের আগেরটাকে দিবে, এভাবেই কী হবে, পার্টিকুলার একটা পজিশন থেকে শক্তি এবং ভরবেগ অন্যগুলিতে স্থানান্তরিত হবে। ওটাই বলা হচ্ছে যার ফলস্বরূপ তরঙ্গের শক্তি এবং ভরবেগ স্থানান্তরিত হবে। আগে তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ ক ধরনের? তো দেখো, তরঙ্গের ক্লাসিফিকেশন বহুভাবে করা যায়। তো যদি আমি মাধ্যমের নির্ভরতার উপর ভিত্তি করে বলি যে তরঙ্গটার বিস্তার লাভের জন্য, তরঙ্গটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যদি মাধ্যমের প্রয়োজন হয়, তাহলে ওকে বলা হবে যান্ত্রিক তরঙ্গ বা ইলাস্টিক ওয়েভ বা স্থিতিস্থাপক তরঙ্গ। যদি কোনো তরঙ্গের বিস্তারের জন্য, প্রপাগেশনের জন্য যদি মাধ্যমের নির্ভরশীল হয়, মাধ্যম দরকার জড় মাধ্যম, তাহলে ওই ধরনের তরঙ্গটাকে বলবো যান্ত্রিক তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গ, মেকানিক্যাল ওয়েভ বা ইলাস্টিক ওয়েভ, যান্ত্রিক তরঙ্গ বা স্থিতিস্থাপক তরঙ্গ। আবার যদি তরঙ্গটা বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজনীয়তাই নেই, মাধ্যম নির্ভরতাই নেই, মাধ্যমের উপর নির্ভরশীল নয়, তাহলে ওই তরঙ্গটাকে আমরা বলবো অযান্ত্রিক তরঙ্গ, নন মেকানিক্যাল ওয়েভ বা ইনইলাস্টিক ওয়েভ, অর্থাৎ অস্থিতিস্থাপক তরঙ্গ। তাহলে এখানে বোঝা যাচ্ছে
যান্ত্রিক তরঙ্গ কোন তরঙ্গটা? না, যে তরঙ্গের বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হবে। সেই জড় মাধ্যমটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, আবার গ্যাস হতে পারে। অযান্ত্রিক তরঙ্গ হচ্ছে ওই তরঙ্গটা যে তরঙ্গটা বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। এক্সাম্পল, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলোক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, আর মাধ্যম থাকলেও কিছু যায় আসে না। ঠিক আছে? ঠিক তেমনি যান্ত্রিক তরঙ্গের উৎপত্তি, যান্ত্রিক তরঙ্গ কোথা থেকে উৎপন্ন হবে, যান্ত্রিক তরঙ্গ বিস্তার কীভাবে করবে? তো যান্ত্রিক তরঙ্গের উৎপত্তি এবং বিস্তার জড় পদার্থের তিনটি ধর্মের উপর নির্ভরশীল। জড় পদার্থের বা জড় মাধ্যমের তিনটি ধর্মের উপর নির্ভরশীল। প্রথমত, যান্ত্রিক তরঙ্গের বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন। তো যদি মাধ্যমের প্রয়োজন হয় তো সেটা মাধ্যমের তিনটি ধর্মের উপর নির্ভরশীল হবে। কী কী ধর্ম? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার জন্য কী হবে? স্থিতিস্থাপকতার জন্য এই ধর্মটার জন্য পার্টিকুলার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য যখনই কণাটি ভাইব্রেট হবে, তরঙ্গ যাবে, মাধ্যমের কণাটি কম্পিত হবে, তো কম্পিত হয়ে সামনে দিকে চলে যাবে। মাধ্যমের স্থিতিস্থাপক ধর্মের জন্য সে আবার নিজের জায়গায় চলে আসবে। ঠিক আছে? স্থিতিস্থাপক ধর্মের জন্য স্থিতিস্থাপকতা নির্ভরশীল, স্থিতিস্থাপকতার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত হচ্ছে জাড্য। জাড্য কোনটা? জাড্য হচ্ছে একটা ধর্ম যার জন্য প্রত্যেকটি বস্তু বা কণা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার চেষ্টা করে। তো এখানে সেম আছে, কণাটি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকার চেষ্টা করবে, কিন্তু একে ডিসপ্লেস করা হচ্ছে তরঙ্গ দ্বারা, তো সামনের দিকে চলে যাচ্ছে, আবার ইলাস্টিকের জন্য ফিরে আসছে। তৃতীয়ত সংশক্তি। সংশক্তি কোনটা? সংশক্তি হচ্ছে এক ধরনের বল। ফর এক্সাম্পল, মাধ্যমটা যদি শুধু বায়ু মাধ্যমে আছে তো বায়ু কণাগুলি আছে, ঠিক আছে? তো এই বায়ু কণাগুলির মধ্যেই এই বায়ু কণাগুলি পরস্পর একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। তো এই বলটাকে বলি আমরা সংশক্তি, কোহিজন ফোর্স। তো যান্ত্রিক তরঙ্গের মানে একই রকমের কণাগুলি বা একই রকমের পরমাণুগুলি পরস্পর যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে সেই বলটাকে বলে সংশক্তি। ঠিক আছে? সংশক্তি মানে নিজের যে সঙ্গটা আছে তার প্রতি আসক্তি। তো যান্ত্রিক তরঙ্গের উৎপত্তি, বিস্তার জড় পদার্থের এই তিনটি ধর্মের উপর নির্ভরশীল: স্থিতিস্থাপকতা, জাড্য এবং সংশক্তি। মনে রাখবে পয়েন্টটা। ঠিক আছে স্যার, বোঝা গেল। মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ অনুযায়ী যদি বলা হয় তরঙ্গ কয় প্রকার? আগেরটা কি দেখলাম? আগেরটা দেখলাম মাধ্যমের নির্ভরতার উপর। মাধ্যমের নির্ভরতার উপর ভিত্তি করলাম তরঙ্গ কয় প্রকার। ভাগ করছি মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ অনুযায়ী। মাধ্যমের কণাগুলির কম্পন কীরকম হবে বললাম? অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য তখনই হবে যদি তরঙ্গটা এদিকে যাচ্ছে আর মাধ্যমের কণাগুলিও ওর সঙ্গে সমান্তরালভাবে কম্পিত হচ্ছে, প্যারালাল। এদিকে তরঙ্গ এদিকে যাচ্ছে আর কণাগুলি এভাবে কম্পিত হচ্ছে, অর্থাৎ অ্যাঙ্গেল কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে ওই তরঙ্গটাকে আমরা আইডেন্টিফাই করব অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবে। ঠিক আছে? তাহলে অনুদৈর্ঘ্য এক প্রকারের যান্ত্রিক তরঙ্গ, কারণ মাধ্যমের প্রয়োজন না। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ মনে রাখবে সলিড, লিকুইড, গ্যাস যে কোনো কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যে কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলা হবে? যখন তরঙ্গটা এদিকে প্রবাহিত হবে, তরঙ্গ গতি এদিকে রইবে, কিন্তু মাধ্যমের কোণাটি তার সঙ্গে অভিলম্ব বরাবর, অর্থাৎ উপর দিকে বা নিচের দিকে, অর্থাৎ অ্যাঙ্গেল কত করবে? 90 ডিগ্রি। তখন এই তরঙ্গটাকে আমরা আইডেন্টিফাই করব তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। কিন্তু মনে রাখার দরকার, তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে, কঠিন জড় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। যেখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ 3 প্রকারের জড় মাধ্যম, সলিড, লিকুইড, গ্যাস, 3 প্রকারের জড় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। ঠিক আছে? তাহলে মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ অনুযায়ী আমরা তরঙ্গকে ক্লাসিফাই করলাম। আগে শক্তি সঞ্চালনের দিক অনুযায়ীও তরঙ্গকে বিভক্ত করা যায়। তরঙ্গের শক্তি আছে আর ওই শক্তিটা কোন কোন দিকে সঞ্চালিত হয়েছে। তো তাই শক্তি সঞ্চালনের দিক অনুযায়ী 3 ভাগে ভাগ করা যাবে, কারণ আমাদের পৃথিবী ত্রিমাত্রিক। তাই হচ্ছে 1D মানে একমাত্রিক তরঙ্গ, 2D মানে দ্বিমাত্রিক তরঙ্গ, 3D মানে ত্রিমাত্রিক তরঙ্গ। ত্রিমাত্রিক তরঙ্গের এক্সাম্পল হচ্ছে সাউন্ড, শব্দ তরঙ্গ, ত্রিমাত্রিক। লাইট, আলো, রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ, এসবগুলো হচ্ছে ত্রিমাত্রিক। অর্থাৎ আমি যেখানে বলছি বা তুমি যদি বলছো
সেই তরঙ্গটা তোমার মুখ থেকে বার হয়ে দৈর্ঘ্য বরাবরও যাবে, প্রস্থ বরাবরও যাবে, উচ্চতা বরাবরও যাবে, তিনোটা অ্যাক্সিস কভার করবে। তাই সেগুলো হচ্ছে ত্রিমাত্রিক। যেগুলো একটা তলে কভার করবে, একটা তল, সেটা হচ্ছে 2D। যেমন স্থির জলে তুমি একটা ঢিল ছুঁড়ে দিলে, স্থির জলে তুমি যদি ঢিল ছুঁড়ে দাও তো রেজাল্টটা কী হবে, তরঙ্গটা এভাবে ক্রিয়েট হবে, যেটা কিন্তু একটা তলের উপরেই এক্সিস্ট করবে, অর্থাৎ 2D, তাই না? ওইদিকে যেতে পারে বা এদিকে যেতে পারে, এর বাইরে নয়, এটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাই সেটা হচ্ছে 2D। একমাত্রিক তরঙ্গ কোনটা? একমাত্রিক তরঙ্গ হচ্ছে তোমার লংগিটিউডিনাল ওয়েভ, যেটা বললাম কণাগুলি এভাবে কাঁপছে, বা ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ, ঠিক আছে? তো এগুলি হচ্ছে একমাত্রিক তরঙ্গ। তাহলে শক্তি সঞ্চালনের দিক অনুযায়ী তরঙ্গ 3 প্রকারের। তরঙ্গ গতির সীমা অনুযায়ী কয় প্রকার হইতে পারে? তরঙ্গের বিস্তারের সীমা অনুযায়ী। তো দেখো, বিস্তার হইতে পারে যে তরঙ্গটা এখানে স্থির জায়গাটায় স্টার্ট হচ্ছে উৎপত্তি, আর তরঙ্গ একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে, এর বাইরে যাচ্ছে না। তাহলে এমনি ধরনের তরঙ্গ এখানে স্টার্ট হচ্ছে, আর এই ফিক্স এরিয়ার মধ্যেই, ফিক্স রিজনের মধ্যেই স্টার্ট আর টার্মিনেট, অর্থাৎ উৎপত্তি হচ্ছে আর শেষও হচ্ছে। তাহলে এমনি ধরনের তরঙ্গকে আমরা বলব স্থাণু তরঙ্গ বা স্থির তরঙ্গ। কিন্তু যে তরঙ্গটা পার্টিকুলার একটা রিজন থেকে স্টার্ট হয়ে পড়ে বিস্তার লাভ করছে এবং বহু দূর যাচ্ছে, অনেক দূর যাচ্ছে, তো সেমনি ধরনের তরঙ্গকে আমরা কী বলবো? প্রগামী তরঙ্গ বা চল তরঙ্গ। তো আমার এই দুটাই খুব ইম্পর্ট্যান্ট, স্থির তরঙ্গ আর চল তরঙ্গ, অর্থাৎ স্থাণু তরঙ্গ, প্রগামী তরঙ্গ। আগে আসবে ডিসকাশনে। তার সঙ্গে সঙ্গে অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ সম্পর্ক আমার আইডিয়া জানা দরকার। তার সঙ্গে সঙ্গে যান্ত্রিক আর অযান্ত্রিক এই বিষয়েও আইডিয়া রাখা দরকার। মানে টোটাল তরঙ্গ নিয়ে আমার জানা দরকার। তাহলে আমি পড়াইলাম তরঙ্গ কী, তরঙ্গের প্রকারভেদ, আর তরঙ্গ যখন বিস্তার লাভ করে তখন কী কী হয়। তো ধ্যান রাখবে, যখনই তির্যক তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অনবরত তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত সৃষ্টি করে। তির্যক তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর তির্যক তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, কিসের দ্বারা হয় অগ্রসর? অনবরত তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত সৃষ্টির ফলে অগ্রসর হয়। অনবরত মানে কন্টিনিউয়াস তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত সৃষ্টি করিবে। এবার প্রশ্ন আসে, স্যার তরঙ্গ শীর্ষটা কি আর তরঙ্গ পাতটা কি? তো এই যে ওয়েভ আসছে, মাধ্যমের কণাগুলি দেখানো হয়েছে, তো এই কণাটি হালকা কম্পিত হয়েছে, ধরে নিচ্ছি এদিকে কম্পিত হয়েছে উপর দিকে, ই অল্প, ই তার অল্প বেশি, ই সব থেকে বেশি, ই তার থেকে কম, ই তার থেকে কম, ই তার থেকে কম, ঠিক আছে? পরের ক্ষেত্রে কণাগুলি নিচের দিকে কম্পিত হচ্ছে। তো এইভাবে এই লাইনটাকে যদি কভার করা যায়, তো যে রূপরেখাটা পাচ্ছি আমি, সেটাকে আমি তরঙ্গ বলব। তো যেটা ওপর দিকে রয়েছে আমার ডাইরেকশনের দিক থেকে ওপরের দিকে, সেটাকে আমি বলব তরঙ্গ শীর্ষ, মানে এটাকে বলব তরঙ্গ শীর্ষ। আর যেটা নিচের দিকে রয়েছে সেটাকে বলব তরঙ্গ পাদ। আর এই পুরো লাইনটাকে বলব সাম্যাবস্থা। বোঝা গেল? তো যখনই তির্যক তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করবে, তির্যক তরঙ্গের ক্ষেত্রে কী হবে? তরঙ্গটা সামনের দিকে আগাবে, আর কণাগুলি অবিলম্ব বরাবর গতিশীল হবে, হয় উপর দিকে নতুবা নিচের দিকে, তাই না? তো যখন পার্টিকুলারলি একটা কণা উপর দিকে কম্পিত হচ্ছে, তখন ওর পাশাপাশি কণাগুলো সবাই সংশক্তির জন্য উপর দিকে কম্পিত হবে। কিন্তু ওর পরের লুপটাই যখন ওই পরের লুপটাতে আছে, তখন কণাগুলি এদিকে কাঁপবে। অর্থাৎ ভাবে নাও, একই সময়ে তরঙ্গ প্রবাহিত হয়েছে, তখন এই কণাটা উপর দিকে কাঁপছে আর এই কণাটা নিচের দিকে কাঁপছে। যখন এই কণাটা উপর দিকে কাঁপে আবার নিচের দিকে আসার চেষ্টা করবে, যখন এই কণাটা নিচের দিকে কাঁপবে, তখন এই কণাটা আবার উপর দিকে কাঁপবে। মানে বোঝা যাচ্ছে যে পাশাপাশি এই যে লুপ, একটা লুপ সৃষ্টি হয়েছে, এই লুপটার তরঙ্গগুলো সবাই উপর দিকে কাঁপছে, একই মুহূর্তে এই লুপে থাকা কণাগুলি বিপরীত দিকে কম্পিত হয়েছে। অর্থাৎ এই লুপটার কণাগুলির আর এই লুপটার কণাগুলির মধ্যে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি, বিপরীত দিকে কম্পিত হয়েছে। তাই যখন এই লুপের কণাগুলি নিচের দিকে কাঁপবে, তখন এই লুপের কণাগুলি আবার উপর দিকে কাঁপবে, কারণ সবাই তো সরল দলগতি করবে। ই যখন এই দিকে, ই তখন এই দিকে, আবার ও যখন নিচের দিকে কাঁপবে সরল দলগতির জন্য এদিকে আসবে, তখন ই আবার ওই দিকে চলে যাবে। তাহলে পরস্পরের সঙ্গে বিপরীত দশা সম্পন্ন। তাই একটাকে তরঙ্গ শীর্ষ ধরছি আমরা, অপরটাকে তরঙ্গ পাদ ধরছি। মাধ্যমের যে কণাটা সর্বাধিক বিস্তার লাভ করবে, মানে সর্বাধিক দূরত্ব অতিক্রম করছে এইটা, বাকি কণাগুলি কম কম
কম্পিত হচ্ছে, একটু বেশি দূরে যেখানে কাঁপছে। তাহলে এই যে ডিস্টেন্সটা, সাম্যাবস্থান থেকে যে ডিস্টেন্সটা, এটাকে বলা হবে তরঙ্গের বিস্তার। তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তো মাধ্যমের কণাগুলি কম্পিত হতে থাকে। তো যে কোনো তাহলে কোথায় ছিলাম যেন? তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন মাধ্যমের কণাগুলি বিভিন্ন পরিমাণে কম্পিত থাকে, অর্থাৎ তাদের সাম্যাবস্থান থেকে সরণ বিভিন্ন বিভিন্ন হয়। তো যে কণাটির কম্পন সর্বাধিক হয়, ঠিক আছে, সেই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা কী বলবো? সাম্যাবস্থান থেকে যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকে বলা হচ্ছে তরঙ্গের বিস্তার। অর্থাৎ এই কণাটি যদি 7 সেন্টিমিটার সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই তরঙ্গটার বিস্তার হবে 7 সেন্টিমিটার। বোঝা গেল? আগে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেমন এটা তির্যক তরঙ্গ বলে, তির্যক তরঙ্গ যখন বিস্তার লাভ করছে তখন কন্টিনিউ কি সৃষ্টি করছে? তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ। তাহলে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদের মধ্যে দশা পার্থক্য কত হওয়া দরকার? 180 ডিগ্রি। এটা মনে রাখবে, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি হবে। ঠিক তেমনি যদি অনুদৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে তখন ওরাও কিছু সৃষ্টি করবে। তো ওরা কি সৃষ্টি করে? ঘনীভবন ও তনুভবন। ঘনীভবন ও তনুভবন। ঘনীভবন কোনটা? যখন কোনো তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে তো মাধ্যমের কণাগুলি কম্পিত হয়, কিন্তু এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই কম্পনের অভিমুখটা কী হবে? তরঙ্গ গতির সঙ্গে সমান্তরাল। তাহলে খুব মাধ্যমের সংশক্তি আর স্থিতিস্থাপকতার জন্য কণাগুলি খুব কাছাকাছি চলে আসবে। তো কাছাকাছি যে তুই চলে আসছে কণাগুলি পরস্পর থেকে খুব কম দূরত্বের ব্যবধানে রয়েছে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ তরঙ্গের প্রভাবে যখন মাধ্যমের কণাগুলি খুব পাশাপাশি এসে সঞ্চিত হয়, খুব পাশাপাশি এসে যায়, সেই অবস্থাটাকে বলা হবে ঘনীভবন। ঠিক তারপরে কি হবে? তারপরে আবার কণাগুলি দূর সরে যাবে, পরের স্তরের কণাটা এখন দূরে আছে, দেখো। তো এই অবস্থাটাকে বলা হয় তনুভবন। ঠিক আছে, ঘনীভবন আমরা বুঝতে পারছো, ঘন রইবে, কাছাকাছি এসে যাবে। তনুভবন মানে পাতলা থাকবে, অর্থাৎ পাতলা হয়ে যাচ্ছে। আবার ঘনীভবন, আবার তনুভবন, এটা পুরো তনুভবন, এটা পুরো ঘনীভবন, আবার এই ঘনীভবন। তো এইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ বিস্তার লাভ করবে কিসের দ্বারা? ঘনীভবন এবং তনুভবনের দ্বারা। ঘনীভবনে মলিকুলগুলি কাছাকাছি থেকে যায়, তনুভবনে মলিকুলগুলি দূরে দূরে চলে যায়। তো ঘনীভবনের ক্ষেত্রে কী হবে? ঘনীভবনে যেহেতু কাছাকাছি থাকে তাই এদের আয়তন কম হবে, আয়তন কম। আর বয়লের সূত্র অনুযায়ী যদি জানি, তো যদি আয়তন কম হয় তাহলে প্রেশারটাও বেড়ে যাবে, তাহলে ঘনীভবনে সব থেকে বেশি প্রেশার থাকবে। আর যদি ভলিউম কমে যায় তাহলে আমি বলতে পারি ঘনত্বটা বেড়ে যাবে, তাহলে ঘনীভবনে প্রেশার বেশি থাকবে, ঘনীভবনে আয়তন কম থাকবে, আর ঘনীভবনে ঘনত্ব কম থাকবে। অর্থাৎ বলতে পারি ঘনীভবনে চাপ ও ঘনত্বের পরিবর্তনটা সর্বাধিক হয়। ঠিক তেমনি তনুভবনে কী রইবে? চাপ কম রইবে, ঘনত্ব কম রইবে, আয়তন বেশি থাকবে। অর্থাৎ বলতে পারি তনুভবনে চাপ ও ঘনত্বের পরিবর্তন সর্বনিম্ন হয়। মনে থাকবে? চলো নেক্সট। তাই যদি জিজ্ঞাসা করা হয় তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কী পার্থক্য আছে, তো নিশ্চয়ই লেখা যাবে। কী লেখা যাবে বলে দিই। তির্যক তরঙ্গে মাধ্যমের কণাসমূহের গতি, মাধ্যমের কণাসমূহের গতি তরঙ্গ গতির সঙ্গে 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ সমকোণে থাকবে। ঠিক আছে, কিন্তু অনুদৈর্ঘ্যে কী রইবে? তরঙ্গের গতি এবং কণাগুলির গতির অভিমুখ পরস্পর সমান্তরাল থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি থাকবে। আগে তির্যক তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে তখন তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে, তরঙ্গ শীর্ষ দ্বিতীয় পয়েন্ট, তরঙ্গ শীর্ষ সৃষ্টি করিবে এবং তরঙ্গ পাদ সৃষ্টি করিবে। তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ যখন তির্যক তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করিবে, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ যখন বিস্তার লাভ করিবে তখন ক্রমশ ঘনীভবন এবং তনুভবন সৃষ্টি করিবে। এই পয়েন্টগুলো লিখবে, আমি এখানে জাস্ট এক্সপ্লেন করছি, বইয়ের নিচে আবার। তৃতীয়ত, কম্পনশীল কণাগুলির পর্যায়কালের সমান সময়ে একটি তরঙ্গ শীর্ষ একটি তরঙ্গ পাদ উৎপন্ন হয়, অর্থাৎ এটা একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এই পূর্ণ সময়ের মধ্যেই একটা পূর্ণ পর্যায়কালে বা একটা পূর্ণ তরঙ্গে কী রয়েবে? একটা তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ। ঠিক তেমনি পর্যায়কালের সমান সময়ের ব্যবধানে এরা একটা ঘনীভবন একটা তনুভবন সৃষ্টি করিবে। আগে তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে কী বলা হবে? তরঙ্গ দৈর্ঘ্য।
অর্থাৎ পরপর দুটি তরঙ্গ শীর্ষ, মানে যদি আমি এই পার্টিকুলার পয়েন্টটা থেকে মাপি যে তরঙ্গ দৈর্ঘ্য কতটা হবে, তো এই তরঙ্গ শীর্ষ থেকে এর কাছে যে তরঙ্গ শীর্ষটা রইবে এর দূরত্বটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটার সম্পর্কে আগে বলবো আমি। বা এই তরঙ্গ পাত থেকে পরবর্তী তরঙ্গ পাত যেটা রইবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেটা ডিস্টেন্স, সেটাকে বলা হবে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গকে আমি এভাবেও এক্সপ্রেস করতে পারি, পূর্ণ তরঙ্গ, তাই না? এইভাবে তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ শীর্ষ দেখাতে পারি, বা তরঙ্গ পাত থেকে তরঙ্গ পাত যদি দেখাতে হয় তাহলে আমি তরঙ্গকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এতটা তরঙ্গ পাত থেকে পরবর্তী তরঙ্গ পাত। তাহলে তরঙ্গ পাদের রেসপেক্টে দেখালাম, তরঙ্গ শীর্ষের রেসপেক্টে দেখালাম, কিন্তু যদি সাম্যাবস্থান দেখাতে হয় তাহলে এই পার্টিকুলার পয়েন্ট থেকে এইটা নয়, কারণ এটা 180°, এইটা হবে পূর্ণ তরঙ্গ। তো যদি সাম্যাবস্থান থেকে দেখানো হয় তো এটা হবে একটা পূর্ণ তরঙ্গ, এই পার্টটা। যদি তরঙ্গ শীর্ষ থেকে দেখানো হয় তাহলে তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ শীর্ষ। যদি তরঙ্গ পাত থেকে ডিস্টার্ব হচ্ছে জানি না, চলো দেখা যাক তাহলে নেক্সট। আগে তির্যক তরঙ্গ, কিন্তু তির্যক তরঙ্গ কেবলমাত্র সলিড মাধ্যমে অগ্রসর হতে পারে, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ সলিড, লিকুইড এবং গ্যাস তিনটার মাধ্যমে অগ্রসর হয়। ঠিক আছে, তির্যক তরঙ্গের কিন্তু পোলারাইজেশন, আলোর সমবর্তন হতে পারে। সমবর্তন কথাটা মনে রাখবে, তির্যক তরঙ্গের সমবর্তন হতে পারে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন হয় না। তো এই সমবর্তনই হচ্ছে একটা ধর্ম, যে ধর্মের সাহায্যে আমরা বুঝতে পারবো তরঙ্গটি তির্যক না অনুদৈর্ঘ্য। একটা ধর্ম রয়েছে যে ধর্মের সাহায্যে আমি এক্সপ্লেন করা যাবে তরঙ্গটা তির্যক না অনুদৈর্ঘ্য। সেই ধর্মটির নাম কি? সমবর্তন। সমবর্তন, পোলারাইজেশন। ঠিক আছে, আর তো আশা করি তোমরা তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ বুঝতে পেরেছো। নেক্সট, দশা কাকে বলা হবে? দশা হচ্ছে এমন একটি রাশি যার সাহায্যে কোনো তরঙ্গের সম্পূর্ণ গতি জানা যায়। কোনো তরঙ্গটা কী ধরনের তরঙ্গ, কোথায় আছে, কী রকম অবস্থা, কোন সময়ে কত গতিবেগ রইবে, কত শক্তি রইবে, যাবতীয় বিষয় জানা যাবে সে একটা রাশির সাহায্যে, যেটাকে বলা হবে দশা। পূর্ণ তরঙ্গ কাকে বলা হবে? তো দেখো আগে বলেছি পূর্ণ তরঙ্গ কাকে বলা হবে, পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গটাকেই একটা পূর্ণ তরঙ্গ বলা হবে। অর্থাৎ সমদশা যদি আলোচনা হচ্ছে, তাহলে আপনি বলেছিলেন এই লুপটে যারা কাঁপে তারা একদিকে কাঁপে, আর এই লুপটে যারা কাঁপে তারা বিপরীত দিকে কাঁপে। অর্থাৎ আপনি বলেছিলেন এই লুপটা দশা পার্থক্য 180°, নিশ্চয়ই এটা 0°, এটা 90, এটা 180, এটা 270, এটা 360 বা 0°। তো পরপর দুটি সমদশা সম্পন্ন কণার, এই কণাটা 0°, আর এখানে যে কণাটা আছে এটাও 0°, দুটি কণার এই দশা কত? 0°। তাহলে পরপর দুটি সমদশা সম্পন্ন কণা, 360° মানে 0°, না? পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে তরঙ্গটা সেটাকে বলা হবে পূর্ণ তরঙ্গ। তাহলে আমি পূর্ণ তরঙ্গকে এভাবেও লিখতে পারি, ড্র করতে পারি। আবার আপনি বলেছিলেন তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ পাদ, তাহলে এটা হচ্ছে পরস্পর বিপরীত, মানে এটা হচ্ছে 180। তাহলে তরঙ্গ পাদ থেকে পরবর্তী তরঙ্গ শেষ হয়, এটা হবে 180, তাহলে 180 মানে 360, মানে এইখানের পয়েন্ট আর এখানের পয়েন্টটা এরাও সমদশা সম্পন্ন। তাহলে এভাবেও একটা তরঙ্গকে আমি ড্র করতে পারি। আবার যদি আমি তরঙ্গ পাদ দিয়ে দেখাতে চাই, তাহলে তরঙ্গ পাদের ক্ষেত্রেও কী হবে? তরঙ্গ পাদ থেকে তরঙ্গ শীর্ষ 180, আবার তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ পাদ 180 মানে 360। তাহলে এই কোণাটা আর এই কোণাটা সমদশা সম্পন্ন, তাহলে পূর্ণ তরঙ্গকে আমি এভাবে ড্র করতে পারি। আর তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হয়? ওই সেম সংখ্যা, পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে পূর্ণ তরঙ্গ বলা হবে, আর পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। সেম জিনিস। এবং তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যাম্ডা দ্বারা লেখা হয়। এর একক কি হয়? মিটার। এসা একক মিটার, সিজিএস সেন্টিমিটার।
পর্যায়কাল আচ্ছা এটা বোঝা হয়ে গেল। এখানে যদি আমি তরঙ্গ সিরিজের ম্যাটার নিই, মানে আমি তির্যক তরঙ্গ লিখি, তো তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশনটা তির্যক তরঙ্গের ক্ষেত্রে আমি এভাবেও বলতে পারি, পরপর দুটি তরঙ্গ সিরিজের মধ্যবর্তী দূরত্বকে একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, তাহলে এটা ল্যামডা। বা আমি এভাবে বলতে পারি, পরপর দুটি তরঙ্গ পদের মধ্যবর্তী দূরত্বকে কী বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। বা সাম্যাবস্থান যদি দেখানো যায় সাম্যাবস্থান থেকে, তাহলে এই দূরত্বটাকে কী বলা হবে, ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তো যদি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বলি তখন আমরা কী বলবো, তখন আমরা বলবো ঘনীভবন এবং তনুভবনের সম্মিলিত দৈর্ঘ্যই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ ঘনীভবন স্টার্ট হচ্ছে একটা ঘনীভবন, ঘনীভবনের পর তনুভবন স্টার্ট হবে, আর তনুভবন যেখানে শেষ হবে, তাই না? তাহলে ঘনীভবন যেখান থেকে স্টার্ট হচ্ছে আর তনুভবন শেষ হলেই তারপরে কী হবে, ঘনীভবন স্টার্ট হবে। মানে বলতে পারি ঘনীভবন স্টার্ট থেকে পরবর্তী ঘনীভবন যেখানে স্টার্ট হয়েছে, বা বলতে পারি ঘনীভবন যেখান থেকে স্টার্ট হচ্ছে এবং তনুভবন যেখানে শেষ হচ্ছে, এই মধ্যবর্তী দূরত্বটাকে কী বলা হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ঘনীভবন এবং তনুভবনের সম্মিলিত দৈর্ঘ্যই হচ্ছে অনুদৈর্ঘ্যের তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য। আগে পর্যায়কাল। তরঙ্গকে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যত সময় লাগে, অর্থাৎ মাধ্যমের কণাটি, ধ্যান দিয়ে শুনবে ঘটনাটা, এখানে মাধ্যমের কণাটি হয়তো হালকা কম্পিত হয়েছে, তো কণাটি উপর দিয়ে যে 2 সেন্টিমিটার কম্পন হয় আর নিচের দিকে 2 সেন্টিমিটার কম্পন হয়, তাহলে মাধ্যমের কণাটির যে একটি পূর্ণ দোলন সম্পন্ন হইতে যত সময় লাগবে, মানে কণাটি যদি উপর দিকে 5 যাচ্ছে তো নিচের দিকে 5 না, তো উপর থেকে 5 সাম্যাবস্থান ছিল, সাম্যাবস্থান থেকে উপর দিকে 5, আবার নিচের দিকে 5, আবার এখান থেকে নিচের দিকে 5, আবার সাম্যাবস্থানে আসবে, তো এই সময়ে তরঙ্গটা যতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তো এই যে সময়টা, যে সময়কালটায় মাধ্যমের কণাটি একটি পূর্ণ দোলন সম্পন্ন করছে তাকে বলা হবে পর্যায়কাল। তাকে বলা হবে পর্যায়কাল। মানে একটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হতে যত সময় লাগে সেটা বলা হচ্ছে পর্যায়কাল। কম্পাঙ্ক কাকে বলা হবে, কম্পাঙ্ক আর উল্টাটা রেসিপ্রোকাল। একক সময়ে কতগুলো তরঙ্গ উৎপন্ন হচ্ছে, তাহলে টি সময়ে কটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, একটা, তাই টিকে পর্যায়কাল বলা আছে। একটা তরঙ্গ উৎপন্ন হতে যত সময় লাগছে, একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হতে যতটা সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে টি সেকেন্ডে একটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কটা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, 1/t। অর্থাৎ একক সময়ে উৎপন্ন তরঙ্গের সংখ্যা সেটাকে বলা হয় কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক সমান 1/t, কম্পাঙ্ক সমান 1 পর্যায়কাল, আগেও বলা হয়েছে কথাটা। আগে আসছে বিস্তার। বিস্তার কাকে বলা হবে না, সাম্যাবস্থান থেকে যে কণাটা সর্বাধিক লম্ব দূরত্ব অতিক্রম করেছে, সাম্যাবস্থান থেকে যে কণাটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করেছে তাকে বলা হবে বিস্তার, তরঙ্গের বিস্তার। ঠিক আছে, তারপর আসছে তরঙ্গ মুখ। তাহলে তরঙ্গ মুখ কাকে বলা হবে, তরঙ্গ যেদিকে বিস্তার হচ্ছে, তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করছে, সেই তরঙ্গ বিস্তারের অভিমুখে যদি একটা আমি তল কল্পনা করা হয়, তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে যদি একটা তল কল্পনা করা হয়, সেই তলটাকে বলা হবে তরঙ্গমুখ। এই যে তরঙ্গ দিকে বিস্তার লাভ করছে, তাহলে এই বিস্তারের অভিমুখে লম্বভাবে যদি একটা তল কল্পনা করা হয়, সেই তলটাকে বলা হবে তরঙ্গমুখ। তো তরঙ্গমুখ মনে রাখবে 3 প্রকারের, ক্লাস 12 গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে রৈখিক, একটা হচ্ছে চোঙাকৃতি, একটা হচ্ছে সমতল। রৈখিক, চোঙাকৃতি আর সমতল। রৈখিক মানে লিনিয়ার, চোঙাকৃতি মানে সিলিন্ড্রিক্যাল, আর সমতল অর্থাৎ প্লেন। তো এখানে যে তরঙ্গমুখটা দেখানো হয়েছে সেটা প্লেন, সমতল তরঙ্গমুখ। তরঙ্গমুখের আর একটা বৈশিষ্ট্য যেটা তোমাকে মনে রাখতে হবে এবং খাতায় নোট করে রাখো, তরঙ্গমুখে যতগুলো কণা থাকবে সব কণাগুলোর কম্পন কিন্তু একই দিকে হবে। অর্থাৎ বলতে পারি তরঙ্গমুখে থাকা প্রতিটি কণা সমদশা সম্পন্ন হয়। রিমেম্বার, এটা বারবার বলবো, তরঙ্গমুখে থাকা প্রতিটি কণা সমদশা সম্পন্ন হয়। খাতায় নোট করে রাখবে, তরঙ্গমুখে থাকা প্রতিটি কণা সমদশা সম্পন্ন হয়। অর্থাৎ যদি প্রতিটি কণা সমদশা সম্পন্ন হয় তাহলে দুটি কণার মধ্যে দশা পার্থক্য কত থাকবে একই তরঙ্গমুখে,
একই তরঙ্গমুখে থাকা দুটি কণার মধ্যে দশা পার্থক্য সবসময় 0 ডিগ্রি, কারণ সমদশা হয়, তাহলে ওদের মধ্যে দশা পার্থক্য কত রইবে? 0। তো এই পুরো পার্টটা যেটা বললাম, পুরো পার্টটা খাতায় লিখে রাখবে। আগে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলা হবে? তরঙ্গ একক পর্যায়কালে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তরঙ্গ টি সময়ে যতটা দূরত্ব অতিক্রম করে, সেটাকে তরঙ্গ বেগ বলা হবে। তো আমরা জানি তরঙ্গ বেগ সমান কী হবে? একক পর্যায়কালে অতিক্রান্ত দূরত্ব। আর একক পর্যায়কালে অতিক্রান্ত দূরত্ব কত হয়? ল্যামডা বাই একক পর্যায়কাল। একক পর্যায়কাল মানে কি? টি। তাহলে ভি সমান ল্যামডা বাই টি। আর 1/t মানে জানি এন। 1/t মানে এন। তাহলে 1/t মানে যদি এন হয়, তাহলে বলতে পারি ভি সমান এন ল্যামডা। তো এটাই হচ্ছে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ভি সমান এন ল্যামডা। ঠিক আছে? তো এটা শব্দ পড়ছে যেহেতু, তাহলে শব্দের জন্য আলোর ক্ষেত্রেও ভি সমান এন ল্যামডা লিখতে পারি, কিন্তু আলোর ক্ষেত্রে আলোর বেগটাকে ভি না লিখে সি সমান নিউ ল্যামডা লেখা দরকার। সি হচ্ছে আলোর বেগ, নি হচ্ছে আলোর কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু শব্দের ক্ষেত্রে আমরা ইউজ করবো ভি সমান এন ল্যামডা। বাকি অন্যান্য যে কোনো তরঙ্গের ক্ষেত্রে আমরা ইউজ করবো ভি সমান এন ল্যামডা। আলোর ক্ষেত্রে স্পেসিফিক সি সমান নিউ ল্যামডা। ঠিক আছে, চলো আগে যাওয়া যাক। আগে আসছে চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গের সমীকরণ। চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গের সমীকরণ বলছি। আগে বলা হয়েছে যে তরঙ্গর বিস্তারের সীমা অনুযায়ী, তরঙ্গ গতির সীমা অনুযায়ী তরঙ্গ দুই প্রকারের: চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গ এবং স্থাণু তরঙ্গ বা স্থির তরঙ্গ। চলতরঙ্গ যে তরঙ্গটা যে জায়গায় উৎপত্তি হবে সেখান থেকে বিস্তার লাভ করে অন্য দূর যাবে, অতিক্রম করবে একটা দূরত্ব, সেটা চলতরঙ্গ। স্থির তরঙ্গ যে তরঙ্গটা পার্টিকুলার একটা রিজনে স্টার্ট হবে আর ওই রিজনের মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে। তো আমার আসবে চলতরঙ্গের সমীকরণ। পরের চ্যাপ্টারে আমরা তোমার এটা নিয়ে আলোচনা করব, স্থাণু তরঙ্গ নিয়ে। তো এখন চলতরঙ্গ দেখা যাক। তো এক্সাম্পল, মনে করা যাক একটা তরঙ্গ অগ্রসর হচ্ছে, যে তরঙ্গটার বেগ কত? ভি। এখন ও বিন্দুতে একটা কোণা আছে, একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ও তরঙ্গটাকে কিছু একটা সময় দেখতে পাবে, তাই না? মনে করা যাক 7টার সময়, সকাল 7টায় দেখলো তরঙ্গটাকে। ঠিক আছে, এই পার্টিকুলার ও বিন্দু থেকে কিছু দূরত্বে, এক্স দূরত্বে আর একটা কোণা আছে, আর একজন পার্সন আছে, তো ও নিশ্চয়ই 7টার পরে একে দেখতে পাবে, কারণ 7টায় তো ই দেখতে পাচ্ছে, তরঙ্গটা এখানে আছে। তাহলে তরঙ্গটা এইখান থেকে এইখানে যাবে, তবে তুই দেখবে। তাহলে বলতে পারি দুজনের মধ্যে একটা সময়ের ব্যবধান রয়েছে। তার মানে আমি এটাও বলতে পারি যে পিতে যে কোণাটা আছে বা পিতে যে পার্সেন্টটা আছে, সেটা ও বিন্দুতে থাকা পার্সনের তুলনায় সময়ের দিকে পেছাইছে, কারণ ই আগে দেখতে পেয়ে যাচ্ছে, ই পরে দেখতে পাচ্ছে। তরঙ্গটা এখানে এসে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে। তার মানে এইখানে পি বিন্দুতে যে কোণাটা আছে সে সময়ের দিক থেকে পেছাইছে। কতটা পেছাইছে? ডেল্টা টি সময় পেছাইছে, কারণ ডেল্টা টি সমান এক্স বাই ভি লিখতে পারি, সময় সমান দূরত্ব বাই বেগ। দূরত্ব এক্স, তরঙ্গের বেগ হচ্ছে ভি। তাহলে তরঙ্গটার এখান থেকে এইখানে যেতে কত সময় লেগেছে? ডেল্টা টি, যেটা এক্স বাই ভি, তাই না? তো যদি 7টায় দেখে আর এই যদি 7:30টায় দেখে, তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য কত? 30 মিনিট, তাই না? তো সেই হচ্ছে ম্যাটারটা। এই জিনিসটা মনে রাখো, তাইলে এই জিনিসটা বোঝা যাবে। তো মনে করা যাক ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা তরঙ্গ অগ্রসর হচ্ছে ভি বেগে। মনে করা যাক তো চলতরঙ্গ বা প্রগামী তরঙ্গের সমীকরণ। চলতরঙ্গ হচ্ছে যে তরঙ্গটা পার্টিকুলার একটা রিজিয়ন থেকে স্টার্ট হবে এবং মাধ্যমের মধ্যে দিয়ে প্রপাগেট হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। ফর এক্সাম্পল, যেটা বলেছিলাম, একটা তরঙ্গ যার বেগ ভি, ও ভি বেগে অগ্রসর হচ্ছে, তো ও বিন্দুতে যে থাকা কোণাটা আছে ও প্রথমে তরঙ্গটার সম্মুখীন হচ্ছে, তার কিছু সময় পর এক্স দূরত্বে থাকা পি বিন্দুতে থাকা কোণাটি এই তরঙ্গটির সম্মুখীন আছে। অর্থাৎ বলতে পারি পি বিন্দুতে থাকা কোণাটি ও বিন্দুতে থাকা কোণার তুলনায় ডেল্টা টি সময় পরিমাণ পিছিয়ে থাকে, কারণ এই আগে দেখছে তারপরে এই সম্মুখীন হয়েছে, এই আগে সম্মুখীন হয়েছে, এই পরে সম্মুখীন হয়েছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সময়ের ব্যবধান কত আছে? ডেল্টা টি সমান এক্স বাই ভি। তো যদি এদের মধ্যে সময়ের দশা মানে সময়ের পার্থক্য থাকে এদের মধ্যে,
তাহলে নিশ্চয়ই এই কণাটি আর এই কণাটির মধ্যে দশারও পার্থক্য থাকবে। তো সেটাই মনে করা যাক একটি তরঙ্গ চলতরঙ্গ ও এক্স অভিমুখে অগ্রসর হচ্ছে ভি বেগে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভি বেগে অগ্রসর হচ্ছে একটি চলতরঙ্গ। লিখতে হবে এটা। তাই ও বিন্দুতে থাকাটি কণাটি সরল গতিতে দুলিবে। তাহলে ও বিন্দুতে কণার গতির সমীকরণ কত হবে? এ সমান এ সাইন ওমেগা টি, যেখানে এ কি বিস্তার, ওমেগা কি কম্পাঙ্ক কৌণিক, টিটা কি টাইম, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে টি সময় পরে সাম্যাবস্থান থেকে কণাটির সরণ। আগে তরঙ্গকে ও থেকে পি বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময় ডেল্টা টি সমান এক্স বাই ভি। ও থেকে পিতে যেতে কত সময় লাগবে? ডেল্টা টি সমান এক্স বাই ভি। তবে বলা যায় পি বিন্দুটি ও বিন্দু অপেক্ষা সময়ের দিক থেকে ডেল্টা টি পরিমাণ অর্থাৎ এক্স বাই ভি পরিমাণ পিছিয়ে থাকে। তো যদি সময়ের দিক থেকে পেছানো থাকে তাহলে অর্থাৎ তাদের মধ্যে দশারও পার্থক্য বিদ্যমান। সময়ের দিক থেকে পেছানো থাকলে দশার পার্থক্য থাকবে। তাহলে পি বিন্দুতে কণার সরণটি কী হবে? পি বিন্দুতে কণার সরণটি হবে এ সমান এ সাইন ওমেগা টি ড্যাশ, কারণ পি বিন্দুতে থাকা কণাটিও সরল দোলগতিতে দুলবে। তাহলে সেক্ষেত্রে ওয়াই সমান এ সাইন ওমেগা টি ড্যাশ, টি ড্যাশ মানে কি? টি ড্যাশ মানে হচ্ছে টি মাইনাস এক্স বাই ভি, কারণ ডেল্টা টি যেখানে আমি বলছি সেই ডেল্টা টিটা কি অ্যাকচুয়ালি? সেই ডেল্টা টিটা হচ্ছে টি মাইনাস টি ড্যাশ, ডেল্টা টি টি মাইনাস টি ড্যাশ। অর্থাৎ বললাম না এই কোণার যদি 7টার সময় ধরে নাও দেখা করছে তরঙ্গটার সঙ্গে সম্মুখীন হচ্ছে, আর পিতে থাকা কোণাটি 7:30টায় দেখতে পাচ্ছে তরঙ্গটাকে, কারণ তরঙ্গটা 7:30টায় আসছে এখানে, তাই তো? তাহলে এদের মধ্যে সময়ের ব্যবধান কত রয়েছে? 30 মিনিট। ঠিক আছে, তো সেইটাই বোঝানো হয়েছে যে টি মাইনাস টি ড্যাশ হচ্ছে তোমার সময়ের পার্থক্য। তাহলে টি ড্যাশ কত হবে? টি ড্যাশ সমান টি ড্যাশ সমান কত হবে? টি ড্যাশ সমান টি মাইনাস ডেল্টা টি, আর ডেল্টা টি এর মান কত পড়ে? এক্স বাই ভি। তাই টি ড্যাশের জায়গায় আমি এই মানটা বসাচ্ছি টি মাইনাস ডেল্টা টি, টি মাইনাস ডেল্টা টি এর মান এক্স বাই ভি। তাহলে এটাই হচ্ছে একটা চলতরঙ্গের সমীকরণ। পরীক্ষায় জিজ্ঞাসা করে চলতরঙ্গের সমীকরণটি নির্ণয় করো, প্রতিষ্ঠা করো। তো যেভাবে বললাম এভাবে বুঝিয়ে পড়ে দিয়ে লিখে পড়ে এ অবধি করতে হবে। চলতরঙ্গের বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড রূপ যেটা সেটা হচ্ছে পরেরটা। তো এই সমীকরণটাকে আমি লিখতে পারি, এই সমীকরণটাকে ওয়াই সমান এ সাইন ওমেগা, ওমেগা দিয়ে গুণ করলে ওমেগা টি, ভেতর দিয়ে গুণ করে দিচ্ছি ওমেগা এক্স বাই ভি, মানে ওমেগা ভি বাই এক্স। ওমেগা মানে আপনি বলছেন কৌণিক কম্পাঙ্ক, যেটা হয় অ্যাকচুয়ালি 2πn, আর নিচে হচ্ছে বেগ ভি। তাহলে এন বাই ভি মানে হচ্ছে 1/λ, তাহলে 2π/λ হয়ে যাচ্ছে, যেটাকে আমি বলবো কে। আর এই কেটাকে বলা হবে কৌণিক তরঙ্গ সংখ্যা। লিখে রাখো, কেটাকে বলা হবে কৌণিক তরঙ্গ সংখ্যা। কি বলা হবে? কৌণিক তরঙ্গ সংখ্যা। তাহলে মনে রাখবে কে হচ্ছে কৌণিক তরঙ্গ সংখ্যা, কে মানে 2π/λ হবে, কে মানে ওমেগা বাই ভি হবে, কে সমান 2πn/ভি হবে। এগুলোই এই চ্যাপ্টারের কাজে লাগবে। তাহলে আলটিমেট যে সমীকরণটা আছে ওমেগা ভি এর জায়গায় কে লিখবো? তাহলে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই হচ্ছে চলতরঙ্গের সব থেকে স্ট্যান্ডার্ড রূপ। প্রত্যেকটা রূপ স্ট্যান্ডার্ড, তার মধ্যে এটা সব থেকে ট্রেন্ডিংয়ে চলে এটা, ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক তেমনি আগে যদি পার্টিকুলার এই সমীকরণটাকে লেখা হয়, ওপরে যেটা রয়েছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, ওটাকে লিখেছি। কী করছি? ভি কমন নিয়ে নিয়েছি, তাহলে ওমেগা বাই ভি, তাহলে এখানে কী হবে? ভিটি মাইনাস এক্স। ওমেগা বাই ভি মানে কে, তার মানে 2π/λ, তাই তার লাইন লিখেছি ওমেগা বাই ভি সমান 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। তো সেকেন্ড ইম্পর্ট্যান্ট ইকুয়েশন হচ্ছে এটা চলতরঙ্গের। ঠিক আছে, আগে চলতরঙ্গের সমীকরণকে আমি এভাবেও লিখতে পারি, এটাকে আবার ফার্দার ভেঙেছি, 2π ল্যামডাটাকে ভিতরে রেখে দিয়েছি, তাহলে v/λ ইন্টু টি মাইনাস x/λ। v/λ মানে হচ্ছে n, আর n মানে হচ্ছে 1/t। তাহলে এই সমীকরণটাকে লিখতে পারি y সমান সাইন 2π ইন্টু টি/টি মাইনাস x/λ। তো যতগুলি বক্স দেওয়া আছে প্রত্যেকটি হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। ঠিক আছে, মনে রাখবে। আগে
আগে আসছে দশা পার্থক্য। মনে করা যাক একটা তরঙ্গ এদিকে আগাচ্ছে, তরঙ্গের উৎপত্তি স্থল থেকে x1 দূরত্বে একটা কণা রয়েছে যেটি সরল দূরগতিতে দুলিব। তাহলে ওয়ার সমীকরণ হবে a sin 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, কারণ তরঙ্গটি চলো তরঙ্গ, তাই না? তাহলে এটাকে লিখতে পারি 2π/λ ইন্টু vt মাইনাস x1, সেটাকে a sin θ1। ঠিক তেমনি এই উৎপত্তি স্থল থেকে আরেকটা কণা রয়েছে x2 দূরত্বে, তাহলে ওইখানে যখন পৌঁছাবে তখন চলো তরঙ্গের সমীকরণ হবে এটা, যেটাকে লিখবো a sin θ2। তাহলে দুটার মধ্যে দেখো এর দশা পার্থক্য θ1 এই কণাটির, আর এর দশা পার্থক্য θ2, তাই না? সরি দশা, এর দশা θ1, এর দশা θ1, আর এর দশা θ2। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই দশা পার্থক্য আছে। তাহলে দশা পার্থক্য কত রইব? ডিফারেন্স θ1 মাইনাস θ2 বা θ2 মাইনাস θ1, যেটা বড় রইব সেটার থেকে বিয়োগ হবে। তো θ1 মাইনাস θ2, তো θ1 কোন জিনিসটা নিয়ে গঠিত? θ1 হচ্ছে সাইনের পরেরটা, তো সাইনের পরে কে রয়েছে 2π/λ ইন্টু vt মাইনাস x1। ঠিক তেমনি θ2 কোনটা? 2π সাইনের পরেরটা, মানে এটা হচ্ছে θ2। তাহলে এতে যদি ডিফারেন্স করি তো 2π/λ vt মাইনাস x1 মাইনাস 2π/λ ইন্টু vt মাইনাস x2, 2π/λ কমন নিলাম, vt মাইনাস x1 মাইনাস vt প্লাস x2, অর্থাৎ 2π/λ vt ক্যান্সেল আউট, তাহলে x2 মাইনাস x1। তাহলে অর্থাৎ বলতে পারি দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট জিনিস। চলক তরঙ্গের বিস্তারের অভিমুখে যে কোনো দুটি কণার মধ্যে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু তাদের কণা দুটির মধ্যে পথ পার্থক্য। তো যদি এটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, প্রমাণও করতে দেয়, এর বিভিন্ন কেসও দেখে নিচ্ছি। যদি কণা দুটির মধ্যে পথ পার্থক্য x2 মাইনাস x1, পথ পার্থক্য যদি 0 হয়ে যায়, ল্যামডা হয়ে যায়, 2 ল্যামডা হয়ে যায়, তো যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে দশা পার্থক্য 0। আর দশা পার্থক্য 0 হওয়া মানে θ1 মাইনাস θ2 0, তার মানে θ1 সমান θ2, অর্থাৎ তারা সমদশা সম্পন্ন। ঠিক তেমনি যদি এটা ল্যামডা হয় তাহলে ল্যামডা কাটান যাবে, দশা পার্থক্য 2π, তো 2π মানে 360 ডিগ্রি মানে তো 0 ডিগ্রি। আগে যদি পথ পার্থক্য 2 ল্যামডা হয় তাহলে 2 ল্যামডা, এখানে ল্যামডা কেটে গেল, 2 ইন্টু 2 মানে 4π, 4π মানে কি আবার ওই জায়গায় এসে যাক 720 ডিগ্রি, তাই না? 2π, তাহলে আবার 2π মানে 720 ডিগ্রি ওই জায়গায় ঘুরে ফিরে চলে এসে গেল। তাহলে অর্থাৎ বলতে পারি যদি যদি পথ পার্থক্য 0 হয়, ল্যামডা হয়, 2 ল্যামডা হয়, ঠিক আছে, 3 ল্যামডা হয়, 4 ল্যামডা হয়, ডট এভাবে চলতে থাকে, তাহলে দশা পার্থক্য হবে এটা। এক কথায় দশা পার্থক্য হবে 2nπ, যেখানে n এর মান 0 হইতে পারে। 0 হইতে গেলে 0 ইন্টু 2π মানে 0, n এর মান যদি 1 হয় তাহলে 2 ইন্টু 1 ইন্টু π মানে 2π, n এর মান যদি 2 হয় তো 2 ইন্টু 2 ইন্টু π অর্থাৎ 4π। ঠিক আছে, তাহলে মনে রাখবে যদি পথ পার্থক্য 0 হয়, ল্যামডা হয়, 2 ল্যামডা হয়, এভাবে চলতে থাকে, তাহলে কণাগুলি পরস্পর সমদশা সম্পন্ন হবে। ঠিক এর উল্টাটা, যদি পথ পার্থক্যটা ফ্র্যাকশনে থাকে, অর্থাৎ λ/2 হয়, 3 λ/2 হয়, 5 λ/2 হয়, ডট ইত্যাদি থাকে, তাহলে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য এই সমীকরণটাতে বসাবো, একবার λ/2, একবার 3 λ/2, একবার 5 λ/2। তো যখন এখানে বসাবো λ/2, ল্যামডা কেটে যাবে, নিচে 2, এই 2 কেটে যাবে, তাহলে পাই, দশা পার্থক্য পাই, অর্থাৎ 180 ডিগ্রি মানে বিপরীত দশা সম্পন্ন। তাই এই ভ্যালুগুলো যখনই বসাবে λ/2, 3 λ/2, 5 λ/2, তখন দেখবে দশা পার্থক্যগুলো কত আসবে? পাই, 3π, 5π, 7π, আর এগুলো পরস্পরের কি বলে? বিপরীত দশা সম্পন্ন। অর্থাৎ বলতে পারি λ/2, 3 λ/2, 5 λ/2 ইত্যাদি পথ পার্থক্য হলে দশা পার্থক্য হয় 2n + 1 ইন্টু পাই, যেখানে n এর মান 0, 1, 2, 3, 4 হতে পারে। ঠিক আছে, আগে প্রাবল্য বা তীব্রতা। প্রাবল্য বুঝাচ্ছি, প্রাবল্য বা তীব্রতা কি? প্রাবল্য তীব্রতাকে একই ধরা হয় ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক মনে রাখবে, প্রাবল্য বা তীব্রতার সঙ্গে বিস্তারের কি সম্পর্ক আছে? বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক আছে এরা। প্রাবল্য বা তীব্রতা বলতে কি বোঝায় না, তরঙ্গ
একক ক্ষেত্রফলে একক সময়ে তরঙ্গ একক ক্ষেত্রফলে একক সময়ে কতটা পরিমাণ এনার্জি নিয়ে চলছে, কতটা পরিমাণ শক্তি বিকিরণ করছে, সেটাই হচ্ছে প্রাবল্য বা তীব্রতা। প্রাবল্য বা তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। আগে চলৎ তরঙ্গে কণার গতিবেগ ও ত্বরণ। তো আমরা জানি যখন চলৎ তরঙ্গ চলে কোনো মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে কণাগুলি কী হয়? মাধ্যমের কণাগুলি সরল দোলগতিতে দুলে। তাহলে সরল দোলগতিতে যদি দুলে, তাহলে ওই কণাগুলির চলৎ তরঙ্গের কণাগুলির গতিবেগ কত হবে? সরল দোলগতির গতিবেগ রাশিমালা। ওই কণাটির ত্বরণ কত হবে? সরল দোলগতির ত্বরণের রাশিমালা। তো সরল দোলগতির সমীকরণ এইটা হয়, যেখানে এক্সটা স্মরণ হয়, কিন্তু আমরা এখানে ওয়াইটাকে স্মরণ করছি। তাহলে অ্যাকচুয়ালি এই সমীকরণটাকে আমরা কী লিখব? এক্সের জায়গায় ওয়াই। ব্যাস এতটুকুই। আবার আমরা জানি তরঙ্গ সর্বাধিক কোথায় হয়, বেগ সর্বাধিক কোথায় হয়? কোথায় হয়? সাম্যাবস্থানে। অর্থাৎ ওয়াই সমান জিরো। ওয়াই সমান যদি জিরো বসান দিই, তাহলে বেগটা এসে যাবে এটা। এটাকে বলা হবে সর্বোচ্চ বেগটাকে বলা হবে এখানে বেগ বিস্তার কণাটির। ঠিক তেমনি মিনিমাম বেগটা হবে জিরো সাম্যাবস্থানে। ঠিক তেমনি ত্বরণটা কত হবে? ত্বরণ রাশিমালা এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়। এখন এক্সের জায়গায় ওয়াই লিখে দেবো। তাহলে চলৎ তরঙ্গের কণার ত্বরণ কত হবে? এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তরঙ্গটা ম্যাক্সিমাম কোথায় হয় আমরা জানি? প্রান্তীয় অবস্থায়। তাহলে প্রান্তীয় অবস্থায় ওয়াই সমান এ লিখেছি। তাহলে এখন যে ত্বরণটা পাওয়া যাবে সেটাকে লিখব এ নট প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ নট, যেটাকে বলা হবে ত্বরণ বিস্তার। বোঝা গেল? তো এই হচ্ছে চলৎ তরঙ্গে কণার গতিবেগ ও ত্বরণ। কারণ চলৎ তরঙ্গ অঞ্চলে মাধ্যমের কণাগুলি সরল দোলগতিতে দুলে, তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার যে বেগ আর ত্বরণ হবে সেটাই হবে কণাগুলির বেগ ও ত্বরণ। ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আসছে এই জায়গাটাতে, আর এখানে শেষ হয়ে যাবে। সেটা কি? চলৎ তরঙ্গে কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। চলৎ তরঙ্গে কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। কণার বেগ তো জানি, তরঙ্গ বেগের সম্পর্ক। তো আমরা জানি চলৎ তরঙ্গে কণার সরণ হচ্ছে এইটা। তাহলে কণার সরণ এটা হলে কণার বেগ কত হবে? ইয়াকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টি। তো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তাহলে এসেছে এটা। একবার এই ফাংশনটাই তো এক্সও আছে না, টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করেছি, একবার এক্স এর সাপেক্ষে করি। তো এটাকে যদি আরেকবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তো আসবে এই পার্টটা। যদি 1/2 করা হয়, 1/2 যদি করা হয়, 1/2 করলে কী পাবো? এইটা বাই এইটা, ভি বাই ডিওয়াই বাই ডিএক্স সমান দেখো এ কস কেটে যাবে, পড়ে যাবে ওমেগা মাইনাস কে, মানে মাইনাস ওমেগা বাই কে। তো ওমেগা বাই কে মানে বলেছি কী হবে? ভি হবে, তাই না? ওমেগার মান 2πn, কে এর মান 2π বাই ল্যামডা, 2π কেটে গেলো, ল্যামডাটা উপরে চলে গেলো, মাইনাস এন ল্যামডা সমান মাইনাস ভি। তো এটা মাইনাস ভিটা কি? এন ল্যামডা সমান ভি। ভি মানে কি? তরঙ্গের বেগ। এটা হচ্ছে তরঙ্গের বেগ, যে তরঙ্গটা বিস্তার হয়েছে। আর এই ভিটা কণাটির বেগ, কণাটি যে কম্পিত হয়েছে সরল দোলগতিতে ওয়ার বেগ। তাহলে আমাকে প্রশ্ন তো এটাই বলেছিল, চলৎ তরঙ্গের কণার বেগের সঙ্গে তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। তো এ হচ্ছে আমার কণার বেগ, এ হচ্ছে আমার তরঙ্গ বেগ। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? ভি সমান মাইনাস ভি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ কণার বেগ সমান মাইনাস তরঙ্গ বেগ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কণার বেগ আর তরঙ্গের বেগ পরস্পর বিপরীতমুখী হবে। আগে চলৎ তরঙ্গের অবকল সমীকরণ কোনটা? চলৎ তরঙ্গের যদি অবকল সমীকরণ নির্ণয় করতে বলে, তো চলৎ তরঙ্গের সমীকরণ জানি এটা, ইয়াকে টি এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করব, আর ইয়াকে এক্স এর সাপেক্ষেও দুবার ডেরিভেটিভ করব। তারপর কী করব? ডেরিভেটিভ করে 2/1 করে দেবো। তো 2/1 করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার সমীকরণটা। তাহলে d2y বাই dx2 বাই d2y বাই dt2 সমান হয়ে যাবে 1/v², মাইনাস কে স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। তাহলে কে বাই ওমেগা তার হোল স্কোয়ার, কে বাই ওমেগা মানে 1/v, তাহলে 1/v²। তাহলে এখানে পার্টিকুলারলি d2y বাই dx2 কত হবে? d2y বাই dx2 সমান এই পার্টটা ওইদিকে যাবে, d2y বাই dt2 ইন্টু 1/v²। তো এটাই হচ্ছে তোমার চলৎ তরঙ্গের অবকল সমীকরণ। বোঝা গেল? আগে আর বেশি কিছু বলছি না। কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে পার্থক্য আছে, বইয়ে আছে, একটু রিড করবে। আর চলৎ তরঙ্গের বৈশিষ্ট্য এতক্ষণ যা পড়াইলাম এই দুটির মধ্যেই পড়াইছি, ঠিক আছে? তো এই দুটো জিনিস একবার বই থেকে রিড করে নেবে, তারপর যদি কোনো অসুবিধা হয় তো জানাবে, ঠিক আছে?
চলো রাখছি, কারণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এদিকে স্টোরেজও ফুল হয়ে গেছে, কেটে কেটে যাচ্ছে, অনেকগুলো ছোটো ছোটো পার্টে ভিডিওগুলোকে আপলোড করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো রাখছি তাহলে।